দেখছেন রিপাবলিক বাংলা। যে কথা হচ্ছিল হেডলাইন্সের আগে, সন্তু যে কথা বলছিল এবং আপনাদেরকে যে কথা জানিয়েছিলাম যে আজকে সিপিএম এর নতুন রাজনৈতিক লাইন নিয়ে কথা বলবো অনির্বাণের অগ্নিবাণে। সিপিএম এর নতুন রাজনৈতিক লাইন, এ রাজ্যের রাজ্য সম্পাদক পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র জানাচ্ছেন যে সিপিএম এ রাজ্যের বাইরে বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূলের হাত ধরতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এ রাজ্যে তৃণমূলের সঙ্গে তাদের যে লড়াই তা জারি থাকবে। সর্বভারতীয় ক্ষেত্রে হাত ধরাতে কোনো সমস্যা নেই। আর ঠিক এখানেই প্রশ্নটা উঠছে, 2011-র পর থেকে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের পর থেকে 2014 লোকসভা নির্বাচন, 2013-র পঞ্চায়েত নির্বাচন, সর্বশেষ 2018-র পঞ্চায়েত নির্বাচন জানিয়ে সার্বিকভাবে রাজ্যের বিরোধীদের ব্যাপক ক্ষোভ ছিল, অভিযোগ ছিল, রীতিমতো সন্ত্রাসের মুখে পড়তে হয়েছে, তাদেরকে আক্রমণের মুখে পড়তে হয়েছে, তাদেরকে রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত থেকে তাদের কর্মীদেরকে বাঁচাতে গিয়ে রীতিমতো তাদেরকে সংগ্রাম করতে হয়েছে, এমন অভিযোগ অন্য কেউ নয়, সিপিএমের নেতারা অথবা বামফ্রন্টের নেতারাই বারবার করেছেন। আর ঠিক সেই অভিযোগগুলোকে সামনে রেখেই প্রশ্ন উঠছে, আবারও যদি একইভাবে লোকসভা বা বিধানসভা নির্বাচনে রাজ্যের তৃণমূলের সঙ্গে লড়াই করে সিপিএম এবং বামফ্রন্টের কর্মীদেরকে বাঁচতে হয় এবং তারপর তারা দেখেন দিল্লিতে শুধুমাত্র মোদী বিরোধিতা, বিজেপি বিরোধিতা প্রশ্নে একটি সরকার তৈরি করতে গিয়ে এ রাজ্যের সিপিএম নেতারা, কেরলের সিপিএম নেতারা, অন্য রাজ্যের সিপিএম নেতারা, সিপিএম সাংসদরা একসঙ্গে এক সারিতে বসে তৃণমূল সাংসদদের সঙ্গে একটি আস্থা বা অনাস্থা ভোটে অংশ নিচ্ছেন, একটি আস্থা বা অনাস্থা ভোটে ভোট দিচ্ছেন। সিপিএম আর তৃণমূল এক হয়ে গিয়েছে দিল্লিতে। সেদিন এই বাংলার নিচুতলার সিপিএম কর্মীরা, বাম কর্মীরা নিজেদের মনোবল অটুট রেখে বামেদের সঙ্গেই থাকতে পারবেন তো? বিজেমূল তত্ত্বে যদি ভুল থাকে তাহলে এই তত্ত্বেও কি ভুল নেই? একটা তত্ত্ব যদি দলকে ভোটে ভরাডুবিতে ঠেলে দিয়ে থাকে, এই তত্ত্ব কি আরো নতুন করে সাংগঠনিক ক্ষয়ের কারণ হবে না? আমাদের একটি বিশেষ প্রতিবেদন। বিজেমূল স্লোগানকে ফের এক ঐতিহাসিক ভুল। সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মন্তব্য ঘিরে এই প্রশ্ন যখন ঘোরাঘুরি করছে আলিমউদ্দিনের অন্দরে, ঠিক তখনই নয়া বিতর্ক। বিজেপি বিরোধিতায় জাতীয় স্তরে তৃণমূলের হাত ধরতে বামেরা প্রস্তুত বলে জানালেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে নৈব চ। বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় যদি কিছু হয়, লড়াই একসঙ্গে হবে, সেটা আমাদের অসুবিধা নেই। পশ্চিমবাংলায় তা হবে না, পশ্চিমবাংলায় এরা সরকার চালাচ্ছে। একই সুর প্রবীণ সিপিএম নেতা রবীন দেবের গলাতেও। তাদের দ্বিচারিতা যদি মানুষ দেখবে, কিন্তু আমাদের কোনো তাতে আপত্তি নেই। আমাদের রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, দুই দলের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কেরলে কুস্তি, বঙ্গে দোস্তি। বাম কংগ্রেস জোটের সেই ফর্মুলা মেনেই কেন্দ্রে মোদী বিরোধিতায় মমতা ইয়েচুরি হাত মেলালে তাতে অস্বাভাবিকতার কিছুই দেখছে না কংগ্রেস শিবিরও। আমার রাজ্যের যিনি শাসন ক্ষমতায় আছেন তার সবটাই যদি আমার পক্ষে মানা সম্ভব না হয়, তার মানে এই নয় যে সেই দল যদি জাতীয় স্তরে একসঙ্গে হতে চায়, আমাদের সঙ্গে একসঙ্গে থাকতে চায়, তাহলে আমরা থাকবো না কেন? 2014 লোকসভা ভোটকে পাখির চোখ করেছে তৃণমূল। রাজনৈতিক মহলের মত, জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী অন্যতম মুখ হিসেবে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গে ভরাডুবি হয়েছে। 2024 লোকসভা ভোটে খড়কুটো আঁকড়ে ধরতে তাই কি চেনা শত্রুর সঙ্গে হাত মেলানো? সূর্যকান্তের এই মন্তব্য ঘিরে তৃণমূল বিজেপি দুই শিবিরে ভিন্ন মত। সিপিএম এর যেটা সেটা জবাব নিশ্চিতভাবে দল দেবে, তবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই আছি। বিরোধিতা করবার জন্যই, আলাদা আলাদা করে বিরোধিতা করবার জন্যই তারা যাতে প্রস্তাব নিয়ে আসতে পারেন, এই জন্য পশ্চিমবঙ্গবাসী এই নির্বাচনকে তাদের আস্থা অর্জন করার জন্য তাদের একদম বিধানসভা থেকে মুছে দিয়েছে। বাংলার বাইরে সংগঠনের ভিত তেমন মজবুত নয় তৃণমূলের। মোদী বিরোধিতায় মমতার হাত শক্ত করতে হলে প্রয়োজন বাংলার লোকসভা। 2024 লোকসভা ভোটে বঙ্গে সবচেয়ে বেশি আসন পায় তৃণমূল। তাদের দখলে আসে 39টি আসন। প্রশ্ন, এই বাংলাতেই মমতার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে কিভাবে দিল্লিতে মমতার হাত শক্ত করবে বাম শিবির? বিধানসভা ভোট পর্ব মেটার পর রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে বাম কর্মী সমর্থকরা।
প্রশ্ন উঠছে নিচু তলার কর্মীরা যাদের হাতে আক্রান্ত হবেন দিল্লিতে সেই দলের নেতাদের সঙ্গেই অন্য রাজ্যের বাম সাংসদরা হাত মেলালে কতটা মেনে নেবেন নিচু তলার কর্মী সমর্থকরা? রিপাবলিক বাংলা। আজকে অনির্বাণের অগ্নিবাণে আলোচনা করবো এই নিয়ে। তবে নিশ্চিতভাবে আপনাদের আগ্রহ রয়েছে যে সিপিআইএমের তরফ থেকে, অর্থাৎ যাদের নতুন লাইন নিয়ে, রাজনৈতিক লাইন নিয়ে আমরা কথা বলছি, তাদের তরফ থেকে কে আসছেন বা কে এলেন আজকে অতিথি হিসেবে। সে কৈফিয়ত দেওয়ার দায় থেকে যায় বই কি সংবাদ মাধ্যম হিসেবে আমাদের। রিপাবলিক বাংলা আজ দুপুর থেকে, যখন থেকে আমরা ঠিক করেছি যে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো, আজকে অনির্বাণের অগ্নিবাণে বিতর্ক করব, তখন থেকে আমরা সিপিআইএমের রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছি, যেমনটা প্রত্যেক দিন করে থাকি। যে কোনো রাজনৈতিক দলের তাদের থেকে যদি কোনো প্রতিনিধিকে আনতে হয়, নিয়ে আসতে হয়, যে পদ্ধতি আছে আমন্ত্রণ জানানো, সেই পদ্ধতি মেনে। আসুন একবার চোখ রাখি আজকে সিপিআইএমের এই নতুন রাজনৈতিক লাইন নিয়ে এই শোয়ে, অর্থাৎ অনির্বাণের অগ্নিবাণের বিতর্কে আসবার জন্য আমরা অফিসিয়ালি সিপিআইএমের কাকে কাকে যোগাযোগ করেছিলাম আর কি রিপ্লাই পেলাম। আসুন। এক কথায় সিপিআইএমের এই নতুন লাইনে সবাই নট অ্যাভেলেবেল। শতরূপ ঘোষ ব্যস্ত, চন্দন চ্যাটার্জি ব্যস্ত, এই দুজন তাও মন্দের ভালো। বাকিরা অর্থাৎ মধুজা সেন রায় ফোন ধরেননি, তালিকা আরও দীর্ঘ। কৌস্তব চ্যাটার্জি ফোন ধরেননি, চয়ন ভট্টাচার্য ফোন ধরেননি, সুদীপ সেনগুপ্ত ফোন ধরেননি। সিপিএমের মিডিয়া সেল থেকে অবশেষে এই শো শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে জানানো হয়েছে আজ কেউ যাবেন না এই বিষয়ে কথা বলতে। যাদের ছবি দেখালাম তারা দলের তরফ থেকে মিডিয়াতে কথা বলবার জন্য অনুমোদিত মুখপাত্র, এবং প্রতিদিন তারা নিয়মিত টেলিভিশন চ্যানেলগুলিতে। আর আরও নির্দিষ্টভাবে যে ছবি আপনারা দেখছেন, যাদের ছবি আপনারা দেখছেন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ব্যস্ত বলছি। শতরূপবাবু এবং চন্দনবাবু জানিয়ে দিয়েছেন শুরুতেই যে তারা আজকে ব্যস্ত আছেন, এই সময় দিতে পারবেন না। বাকিদের ক্ষেত্রে যে ফোন ধরেননি বলছি, আসলে কতবার না ধরা। একবার ফোন করেছি, ফোনে পাইনি, তাই বলছে কি না। দুপুর 2টো থেকে এই সন্ধ্যে 6টা পর্যন্ত বারবার ফোন করেও তাদেরকে পাওয়া যায়। আসুন আজকে কারা কারা অতিথি হিসেবে আসলেন আমাদের সঙ্গে, এলেন আমাদের সঙ্গে কথা বলবার জন্য, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। কেয়া ঘোষ রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র, সৌরভ হালদার রয়েছেন অধ্যাপক, আমার সঙ্গে শম্পা সেন রয়েছেন অধ্যাপক, এবং নির্মাল্য মুখোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে অনির্বাণের অগ্নিবাণের আজকের মূল প্রশ্নগুলো, বিতর্কের মূল প্রশ্নগুলো নিয়ে অনির্বাণের অগ্নিবাণ 1। একটা ভুল ঢাকতে কি পরের পর ভুল, সিপিএমের লাইনের এই ভুল, পার্টি লাইনের এই ভুল কতদিন চলবে? অগ্নিবাণ 2। সিপিএমের লাইন সংকট কি ঐতিহাসিক, মানে সেই ঐতিহাসিক ভুলের সময় থেকে চলছে 1996 সাল থেকে? অগ্নিবাণ 3। হাসজারু এই কৌশলে মুখ আর সংগঠন কোনোটাই বাঁচবে কি? বিজিমূল তত্ত্ব খারিজ হলো, এতে হয়তো মুখ বাঁচাতে এবার তৃণমূলকে কিছুটা স্বীকৃতি, কিন্তু সেই স্বীকৃতিতে সংগঠন বাঁচবে তো? আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে এবার কথা বলবো। আপনাদেরকে আগেই জানিয়ে রেখেছি যে যাদেরকে নিয়ে আলোচনা, যাদের পার্টি লাইন নিয়ে আলোচনা, তাদেরকে যোগাযোগ করে কেন পাইনি এবং কিভাবে পাইনি, ফলে তাদেরকে বাদ রেখে, অর্থাৎ অফিসিয়ালি তাদের কোনো প্রতিনিধিকে বাদ রেখেই আলোচনা শুরু করতে হয়েছে, যদিও আমরা চেষ্টার কসুর রাখি না। আমি নির্মাল্যবাবু আপনার কাছ থেকে প্রথম শুরু করি আজকের আলোচনা। তার কারণ আমার মনে পড়ছে ওই 1996 সালেরই কথা। যদিও আমি ঐতিহাসিক ভুলটা, এই লাইনের সমস্যাটা 96 থেকেই, মানে ঐতিহাসিক ভুল কমেন্ট থেকেই শুরু কিনা জানি না, সেটা আপনারা ব্যাখ্যা করবেন, আপনারা বলবেন। কিন্তু আপনার কাছে আমার প্রশ্নটা শুরু হচ্ছে একজন সাংবাদিক হিসেবে। জ্যোতিবাবু সেই ঐতিহাসিক ভুল কমেন্ট, তারপর প্রতিক্রিয়া পেতেও কি আপনাদের একই রকম ঘাম ঝরাতে হয়েছিল আজকে এই 4 ঘন্টা আমাদের যা হয়েছে? নির্মাল্যবাবু। জ্যোতিবাবু তো কোনোদিন পার্টিতে বলেননি ঐতিহাসিক ভুল। জ্যোতিবাবু তার বায়োগ্রাফার সুরভি বন্দ্যোপাধ্যায়কে এটা বলেছিলেন, এবং সেই স্টোরিটা ব্রেক করেন এমজে আকবর এশিয়ান এজ পত্রিকায়। পরবর্তী সময়ে সেটা আনন্দবাজার করে। যাই হোক, সেটা তো গেল অন্য প্রশ্ন। আর ঐতিহাসিক ভুল, যে 112 ধারা নিয়ে সিপিএমের এত চেঁচামেচি হইচই, সেই 112 ধারা এখন কোথায় চলে গেছে আমি জানি না, হাওয়ায় মিশিয়ে গেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে
তখন এই 112 ধারা দেখিয়ে তারা বলেছিল আমরা সরকারে যাব না, তা জ্যোতিবাবুকে প্রাইম মিনিস্টার হতে দিল না। 1996-এর ঘটনা সেটা, যদিও পলিট ব্যুরোর মেজরিটি সেটা হ্যাঁ বলেছিল, কিন্তু সিসি সেটা ডিসঅ্যাপ্রুভ করে দেয়। যাই হোক, তা সে তো গেল। সিপিএম চিরকালই এই লাইন নিয়ে খুব প্রবলেম চলে। একবার আপনি তো নিজে দেখছেন যে আপনি কুস্তির কথা বলছেন, আপনাকে নিজেকে কতটা কুস্তি করতে হলো এই 3জন সিপিএম নেতাকে ধরার জন্য। 3জন কি 4জন, সবাই ব্যস্ত। কিসে ব্যস্ত কেউ জানে না, কেন বলবে? তার কারণ হচ্ছে, আমার ধারণা সূর্যবাবু যেটা বলেছে এটা তো অদ্ভুত কাণ্ড যে বাংলা কি পশ্চিমবঙ্গের বাইরে? সারা ভারতবর্ষে আমরা সবাই মিলে একসঙ্গে বিজেপিকে আটকাবো, বাংলাতে করবো। অদ্ভুত। ওরা বিজেপিকে বলে বাংলা ভাগ করার চেষ্টা করছে, বাংলাকে ওরা নিজেরাই ভাগ করে দিচ্ছে। কিরকম অদ্ভুত যুক্তি। আর একটা জিনিস হচ্ছে, সমর্থকরা যদি ভোট দিয়ে 27% থেকে 7%-এ নেমে গেল, আবার বাকি 7টা কমে আরো 3% কমে 4-এ চলে গেল, দুটো নির্বাচনে 23% ভোট মানে সিপিএম থেকে বেরিয়ে চলে গেল, সমর্থকরা চলে যাচ্ছে তৃণমূলে। অদ্ভুত কাণ্ড। অথচ পার্টির নেতারা এখানে বলে আমরা হাত ধরবো না। তাহলে পার্টিটা কাদের জন্য? নেতার জন্য না সমর্থক? এক্স্যাক্টলি নির্মলবাবু, আমি এখান থেকে সম্পাদির কাছে যাই। সম্পাদ সেন আমার সঙ্গে রয়েছেন। সম্পাদি, আপনার কাছে আমার দুটো প্রশ্ন মূলত। এমন পার্টি লাইন, দেখুন আমি যেটা বলে শুরু করলাম, কে কোথায় যাবেন না নিতান্ত তাদের ব্যাপার, কিন্তু একটা রাজনৈতিক দল যারা 11 বছর আগে পর্যন্ত এই বঙ্গে শাসক দল হিসেবে ছিল, শাসক ফ্রন্টের প্রধান শরিক ছিল, তাদের তরফ থেকে রাজ্য সম্পাদকের বলা একটা টেলিভিশন বাইট, সেটাকে সাপোর্ট করবার জন্য, আমি বলছি সাপোর্ট করার জন্য, তারা তো আজকে এলে দলের লাইনের পক্ষেই কথা বলতেন না, রাজ্য সম্পাদকের পক্ষেই বলতেন না। সেটার জন্য আজকে কাউকে পাওয়া গেল না, ব্যস্ত অথবা ফোন না ধরা, এক কথায় আমি বলছি নট অ্যাভেলেবেল। এটা কি লাইনের দুর্বলতার সবচেয়ে বড় পরিচয় নয়? দেখুন, আমি কোনো দলীয় কর্মী হিসেবে তো এখানে কথা বলতে আসিনি, আমার নিজের মতামত বলতে পারি। তারা কেন সিপিএম এর প্রতিনিধিত্ব যারা করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মুখপাত্র হিসেবে যাচ্ছেন, তারা আসেননি, সেটা তাদের একেবারেই ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আমার কিছু অবজারভেশন এখানে বলতে পারি। প্রথমত, আপনারা যে বিষয়টা নিয়ে আজকে এই বিতর্কের অবতারণা করেছেন, সেই বিষয়টা বেশ কিছুদিন আগে থেকেই চর্চিত। কারণ ব্রিগেড সমাবেশ কোনো কারণে সম্পাদের সঙ্গে যোগাযোগ বোধহয় আমাদের বিচ্ছিন্ন হলো কোনো টেকনিক্যাল রিজনে। আমি এই ফাঁকে সৌরভ বাবুর কাছে যাই। সৌরভ হালদার আমার সঙ্গে রয়েছেন, অধ্যাপক। সৌরভবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আচ্ছা সত্যি কথা বলুন তো সৌরভবাবু, আপনার নিজের কি মনে হয়, এই যে ধরুন সিপিআইএমের কর্মীরা 2011 সালে ক্ষমতায় যাওয়ার পর থেকে তৃণমূলের সঙ্গে লড়ে যুঝে দল করছেন, আপনারাও বহুবার বলেছেন যে বাম থেকে রাম হয়েছে, আচ্ছা না হয়ে উপায় আছে? ধরুন যে কর্মী সামনের লোকসভা নির্বাচনে বা পরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে লড়বেন, গ্রাসরুটে তৃণমূলের সঙ্গে তৃণমূল স্তরে লড়বেন এবং শেষ পর্যন্ত তার নিজের ক্ষেত্রের, বিধানসভা ক্ষেত্রের বা লোকসভা ক্ষেত্রের প্রার্থীকে জেতাতে পারবেন বা পারবেন না, কিন্তু পরে দেখবেন দিল্লিতে গিয়ে যার বিরুদ্ধে তিনি লড়েছেন তিনি আর তার দলের নেতা হাতে হাত মিলিয়ে বসে আছেন কোনো এক নরেন্দ্র মোদী বা কোনো এক বিজেপিকে আটকাতে হবে বলে। একটা বিরাট মহান দায় কর্তব্য তার রয়েছে, তার দলের নেতার রয়েছে। এরপরে সেই কর্মী সিপিএম ছেড়ে বিজেপিতে গেলে তৃণমূল বিরোধিতা যদি তার খুব শক্তপোক্ত হয়, আর যদি বিজেপি বিরোধিতায় তার খুব শক্তপোক্ত হয়, তিনি যদি খুবই আমি বলছি আদর্শগতভাবে বামেদের খুব কাছাকাছি, খুব একেবারে রুটে থাকা কর্মী হন, তাহলে তিনি তো এমনটাও মনে করতে পারেন, আচ্ছা তাই যদি হবে, শেষমেশ যদি বিজেপি বিরোধিতার জন্য তোমরা তৃণমূলের সঙ্গে হাত মেলাবে, তাহলে বাপু আমি তৃণমূলেই যাই। এবার যেভাবে তৃণমূল অনেক ভোট পেয়েছে। দেখুন, বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় কোনো একটি রাজনৈতিক দল কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে, এবং যে দলকে সমর্থন করবে সেটা তার অভ্যন্তরীণ বিষয়। সেই নিয়ে ব্যক্তিগতভাবে আমার কিংবা আমার দলের কোনো ব্যক্তিগত মতামত আমাদের দলের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। কেউ যদি আমাদের দলকে সমর্থন জানায়, সেটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা বহুবার থেকে বলেছি, 2019 সালে যখন ব্রিগেডের সমাবেশ করেছিল মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন করেছিলেন, এবং দেশের বহু তাবড় নেতা সেই মঞ্চে উপস্থিত থেকেছিলেন, আমরা বলেছিলাম যে ভারতবর্ষের ক্ষেত্রে এখন যে অগণতান্ত্রিক ভাবে যে
হিপোক্রেটিক একটা সরকার চলছে, ভারতবর্ষকে শেষ করে দিতে চাইছে। সেই সরকারের বিরুদ্ধে যে যেখানে ক্ষমতাসীন, যে যেখানে সংঘবদ্ধ দলীয়ভাবে সেখানে শক্তিশালী, সেখানে তাকে দাঁড়াতে হবে। ফলে সেই জায়গাটা 2019 সালেও বলেছি এবং এখনো আমরা সেই কথাটা বলছি। সৌরভবাবু, এগুলো আমি বুঝেছি, আমি সৌরভবাবু, আমি কোনোভাবে কোনো দলের রাজনৈতিক আদর্শগত প্রশ্নে কাউকে খাটো করা, বড় করা, কোনোটার মধ্যে যাচ্ছি না। আমি বলছি যে যার রাজনৈতিক আদর্শে স্থিত থাকুন, কিন্তু বলুন তো এটা কোথাকার নীতি যে তৃণমূলের কর্মী আর সিপিএম এর কর্মী পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় মারামারি করবেন, যুঝবেন, আর যে নির্বাচনটি হয়ে যাবে তারপর কোনো এক বিরাট রাজনৈতিক ঐতিহাসিক দায়ে দুদলের নেতারা হাত মিলিয়ে নেবেন, আর নিচুতলার এই দুই কর্মী চায়ের দোকানে মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছিলেন কয়েকদিন আগে পর্যন্ত নির্বাচনের, তাদেরকে হাঁ করে তাকিয়ে থাকতে হবে উপরের দিকে। দেখুন, আমরা যদি ভারতবর্ষের ইতিহাস, রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখব আজ থেকে 5 বছর আগে পিডিপির সঙ্গে বিজেপির জোট। ফলে সেই জায়গা থেকে যদি বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল যদি বৃহত্তর প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা বলছি পরিষ্কারভাবে 2024কে সামনে রেখে ভারতবর্ষের সারা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর একমাত্র বিরোধী মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এ মুখ্য প্রধানমন্ত্রীর মুখ। ফলে সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক দল যদি নিজেদের ভালো বুঝতে পেরে, ভারতবর্ষের ভালো বুঝতে পেরে, ভারতবর্ষকে যাতে একটা উন্নততর ভারতবর্ষের দিকে নিয়ে যাওয়া যায়, উন্নততর অর্থনৈতিক দিকে যদি ভারতবর্ষে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, সেটা একমাত্র পারে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটু কিয়া ঘোষের কাছে যাই, বিজেপির তরফ থেকে কিয়া ঘোষ আমার কাছে রয়েছেন। সৌরভবাবু, স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং সেই নেতৃত্বের গুণ নিয়ে স্বাভাবিক কারণেই সৌরভবাবু কিছুটা উত্তেজিত, এবং নিশ্চিতভাবে তার এই উত্তেজনায় কোনো ভুল নেই। কিন্তু এই উত্তেজনা যদি বামেদের মধ্যে সংক্রমিত হয় তাহলে কি হতে পারে, বিজেপির লাভ না ক্ষতি? কি, আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসব। আমার কাছে সাম্প্রতিক সময় উদাহরণ দুটো, একটা উত্তরপ্রদেশ মহাজোট করে ভরাডুবি, আরেকটা বিহার মহাজোট করে আপনাদের কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া। এ রাজ্যে সিপিএম, তৃণমূল, কংগ্রেস সব যদি এক হয়, আমি তার কারণ কংগ্রেসকে রাখছি একটাই কারণে, বামেদের সঙ্গে কংগ্রেসের রীতিমধ্যে জোট হয়েই বসে রয়েছে। এবার যদি তৃণমূলের প্রশ্নেও বামেরা একমত হতে পারেন 3 বছর পর, 5 বছর পর, অথবা না হতে পারেন, দুটোর ক্ষেত্রেই বিজেপির কোনো লাভ বা ক্ষতি আছে কি? 2019-এ আমরা দেখেছিলাম, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, আপনি খানিকক্ষণ আগে বললেনও, 2019-এ আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা, সেই আপনার সঙ্গে কথা হয়েছিল, ঘন্ট নিয়ে কথা হয়েছিল, সেই ঘন্টটা কিন্তু আদৌ রান্না হয়নি, কাঁচাই থেকে গেছিল। এবারেও তাই দেখবো, এবং আমার খুব মানে কি বলবো, করুণা হচ্ছে সেই নিচু তলার বাম কর্মীদের ওপরে, যারা তৃণমূলের সঙ্গে এই গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন, তাদের উচ্চ নেতৃত্বের নির্দেশে তাদের এখন তাদের তৃণমূলের সঙ্গে হাত মেলাতে হবে। এটা সত্যি খুব কষ্টের। আমার মনে হয় অস্তিত্ব টিকিয়ে রাখতে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করছেন বামেরা, এটাও সেরকম একটা এক্সপেরিমেন্ট। কিন্তু রাজ্যের মানুষ যেরকম ভাবে এই ঠিক যেটা বললেন, বাম কংগ্রেস জোটটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। রাজ্যের মানুষ দেখেছেন যে বামেরা কংগ্রেসের বিরুদ্ধে মারামারি করেছে, যে কংগ্রেস বামেদের বিরুদ্ধে মারামারি করেছে, এখানে তারা আবার গলায় গলায় ভাব, আবার কেরালাতে পুরো উল্টো চিত্র, সেখানে আবার তারা একে অপরের বিপরীতে লড়াই করছেন। এই হজবরলা বলবো নাকি হাঁসজারু বলবো নাকি কি বলবো আমি জানি না, সেইটাকে পশ্চিমবঙ্গের মানুষ অন্তত কোনোভাবে মেনে নেবেন না। তার ফল আমরা উত্তরপ্রদেশও দেখেছি এবং বিহারও দেখেছি। নিট ফল হচ্ছে যে এই যে হজবরলা যে জোট বলুন, মহাজোট বলুন, যাই বলুন, সেটা কোনোভাবেই টিকবে না। পশ্চিমবঙ্গের মানুষ কেন, তারা জানেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কি মানে স্বপ্ন একরকম দেখেছে, তাদের কিভাবে রাখছেন। আমরা এই নানান রকম ভুয়ো যে সিরিজ দেখতে পাচ্ছি, রোজ রোজ টেলি সিরিজের মতো ভুয়ো সিরিজ, তারই তো আমরা এই ট্রেলারটা দেখতে পাচ্ছি যে আগামী 5 বছর কি চলবে। পশ্চিমবঙ্গের মানুষ অন্তত মেনে নেবেন না, এটা আমি হলফ করে বলছি। পিডিএস নেতা সমীর পুততুণ্ড আমার সঙ্গে আজকের এই বিতর্কে যোগ দিয়েছেন। সমীরবাবু, আপনাকে স্বাগত। আপনি একটু পরে যোগ দিতে পেরেছেন নানা টেকনিক্যাল সমস্যার কারণে। সম্পাদিক আমরা পেয়ে গেছি, সম্পাদির কানেকশন আমরা পেয়ে গেছি আরেকবার। আমি সম্পাদি আপনার কাছে আসবো, তার আগে সমীরবাবুর কাছে যাই। সমীরবাবু, আপনার কাছে আমার খুব খোলাখুলি একটা প্রশ্ন, আমি যে প্রশ্নটা কিছুক্ষণ আগে সৌরভবাবুর কাছেও রেখেছিলাম। নিচুতলার তৃণমূল এবং সিপিএম বা বাম কর্মীরা কোনো একটি নির্বাচনের আগে মারামারি করবেন, আর তারপর পশ্চিমবঙ্গে মারামারি করবেন, আর তারপর দেখবেন তাদের দুই নেতা বা তাদের দলের নেতারা উপরতলায় গিয়ে হাত মিলিয়ে বসে রয়েছেন বিজেপির মোকাবিলার জন্য। সমীরবাবু, শোনা যাচ্ছে?
না না সমীরবাবু, ওটা শুনতে কোনো অসুবিধা হচ্ছে আমার কথা। আমি সম্পাদির কাছে যাই, তারপরে সমীরবাবুর কানেকশন ঠিক হলে ফিরে আসবো। সম্পাদি, যে কথা বলছিলাম, নিচুতলায় মারামারি করবেন সিপিএম এবং তৃণমূলের কর্মীরা, আর নির্বাচনের পর দেখবেন আরও কোনো মহান দায়িত্বের জন্য, মহান কর্তব্যের জন্য তাদের দু দলের নেতারা হাত মিলিয়ে বসে রয়েছেন। এতে বামেদের সংগঠনে আরও ক্ষয় হবে না? সম্পাদি, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ, এই আমি শুনতে পাইনি এর আগে। সম্পাদি, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে নিচুতলায় সিপিএম এবং তৃণমূলের কর্মীরা মারামারি করবেন, আর উপরে তারপরে তারা দেখবেন সেই নির্বাচনের পর, যে নির্বাচনে জেতার জন্য তারা মারামারি করলেন, সেই নির্বাচনের ঠিক পরে দিল্লিতে কোনো একটি মহান কর্তব্য পালন করবার জন্য, আমি বলে নিচ্ছি কোট আনকোট সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর জন্য, তৃণমূলের নেতারা আর সিপিএমের নেতারা একসঙ্গে হয়ে বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দিচ্ছেন বা ফেডারেল ফ্রন্টের পক্ষে আস্থা প্রস্তাবে ভোট দিচ্ছেন। এটা মেনে তারপরেও সিপিএম কর্মীরা হয় বিজেপি নয় তৃণমূলে না গিয়ে থাকতে পারেন? না, দেখুন, একটা প্রশ্ন আমার জাগে যে যেখানে বামপন্থীরা এই রাজ্যে শূন্যতে পরিণত হয়েছে সংখ্যার দিক থেকে, বিধানসভার আসন সংখ্যার দিক থেকে, সেখানে তাদের লাইন নিয়ে এত চিন্তা কেন সবার? দ্বিতীয়ত একটা জিনিস আমার সবসময় মনে হচ্ছে যে এটা তো বামপন্থীদের সিপিআইএম এর ঘোষিত নীতি যে সর্বভারতীয় ক্ষেত্রে তারা বিজেপির সঙ্গে বিরোধিতা করবে। এই রাজ্যে তাদের কিন্তু প্রাথমিকভাবে সিদ্ধান্ত, লড়াইয়ের সিদ্ধান্ত তৃণমূলের সঙ্গে। এখন তৃণমূল এবং বিজেপির যে এক মিলেমিশে যাওয়া, আমরা নিজেরাই দেখেছি কোনো নেতা হয়তো আজকে সকালবেলায় সাম্প্রদায়িক, বিকেল বেলায় আবার তিনি ধর্মনিরপেক্ষ হয়ে যাচ্ছেন, এই তৃণমূল এই বিজেপি। ফলত সেটা একটা কোথাও ইকুয়েশন তৈরি করে যে উভয়ই এক। না, কিন্তু সম্পাদি আমার প্রশ্ন, এই যে বিজেমূল তত্ত্ব, এই বিজেমূল তত্ত্ব তো ইতিমধ্যেই সিপিএম নেতৃত্বই বলছেন, রাজ্য নেতৃত্বই বলছেন তত্ত্ব ভুল ছিল, তারা খারিজ করছে। কিন্তু আপাতভাবে মানুষের কাছে হয়তো সেটা যায়নি, তার কাছে মনে হয়েছে যে বিরোধী হিসেবে অনেক বেশি শক্তিশালী হবে এখন বিজেপি। কিন্তু সমস্যা হচ্ছে যেটা আমরা যখন এখানেও দেখেছি বিজেপি এবং তৃণমূলের দ্বৈরথ চলছে, সেখানে তৃণমূল কিন্তু দিনের পর দিন সংসদে বিজেপির পক্ষে দাঁড়িয়েছে। রাজনীতিটা এমন গুলিয়ে গেছে, এমন একটা সেখানে ভয়ঙ্কর রকমের বিচারিতা তৈরি হয়েছে, আপনি শুধুমাত্র বামপন্থীদের ক্ষেত্রে সেটা বলতে পারবেন না, কারণ ভারতবর্ষীয় রাজনৈতিক ফ্রেমটা একটা, রাজ্যের ক্ষেত্রে রাজনৈতিক ফ্রেমটা আরেক রকমের। সুতরাং সেখানে ভারতবর্ষীয় রাজনীতি, আমার প্রশ্ন এখানেই যে যারা বাকি রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে দ্বিচারিতার অভিযোগ তোলেন, সেই বামপন্থীদের এই দ্বিচারণ কেন? আমি সমীর বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত আসেনি। লোকসভা ভোটের পর বা তার সম্পাদি এর থেকে বেশি দ্বিচারিতা কি হতে পারে? সম্পাদি এর থেকে বেশি দ্বিচারিতা কি হতে পারে? ধরুন একজন সিপিএম কর্মী, তিনি দেখলেন এই 2021 বিধানসভা নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করলো, 2024-এও লড়াই করতে হবে, কিন্তু কারণ সূর্যকান্ত বাবু বলছেন পশ্চিমবঙ্গে কোনো জোট হবে না। সম্পাদি প্লিজ লেট মি ফিনিশ। 2024-এও লড়তে হবে লোকসভা নির্বাচনে। সম্পাদি প্লিজ, আমি শেষ করে নিই। 2024-এও লোকসভা নির্বাচনে লড়তে হবে, কারণ সূর্যকান্ত বাবুরা বলছেন মমতার সঙ্গে পশ্চিমবঙ্গে কোনো জোট হবে না। বেশ, এবার ধরুন একজন সাধারণ সিপিএম কর্মী, তিনি লড়লেন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে 2024 সালে, তারপরে ফল যাই হোক না কেন দিল্লিতে গিয়ে সিপিএম এবং তৃণমূল একসঙ্গে হাতে হাত মিলিয়ে বিজেপি বিরোধিতা প্রশ্নে এক হয়ে গেল। এবার ওই সিপিআইএম কর্মী যদি বেশি তৃণমূল বিরোধী হন, তাহলে এরপর তিনি বিজেপিতে যাবেন, আর তার যদি বিজেপি বিরোধিতা আন্তরিক হয়, তিনি বলবেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরাই ভালো। সেই মমতার হাত যখন ধরতেই হবে দিল্লিতে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে বিরোধিতা করবার জন্য তার যে সংসদীয় আসনগুলি, তার কোরানোর জায়গায় একটাই পশ্চিমবঙ্গে মমতার সঙ্গে লড়ে দিল্লিতে সেই মমতার হাত নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই শক্ত করা সম্ভব।
এটা দ্বিচারিতা নয়? না দেখুন, সিপিআইএম এর সমস্যা হচ্ছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতটা বুঝে রাজনীতি করতে হয়, কারণ অনেক রাজ্যের ক্ষেত্রে তাদের প্রতিনিধিও রয়েছে। হিমাচলে আছে, রাজস্থানে আছে, তামিলনাড়ুতে আছে, বিভিন্ন জায়গায়, কেরালাতে তো আছে। কিন্তু আমরা তৃণমূলকে দেখেছি সেটা একেবারেই প্রায় সর্বভারতীয় নাম হলেও আঞ্চলিক একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ, তাদের সেই দায়টা নেই। সুতরাং সিপিআইএম এর লাইন আপের ক্ষেত্রে একটা সর্বভারতীয় রাজনীতির পার্সপেক্টিভের যে সীমাবদ্ধ, মানে সেখানে দাঁড়িয়ে তাদের যে ভাবনা, তাদের যে লাইন আপ, সেটার ক্ষেত্রে তো কিছু জায়গা পরিষ্কার থাকতে হবে। স্বাভাবিকভাবেই তাদের রাজ্য স্তরের ক্ষেত্রে এবং জাতীয় স্তরের ক্ষেত্রে একটা আলাদা পার্থক্য দেখা দেওয়াটা স্বাভাবিক। বেশ, আমি সমীর বাবুর কাছে যাবো, সমীর বাবুর সঙ্গে আবার যোগাযোগ করতে পেরেছি, কিন্তু তার আগে অনির্বাণ আর অগ্নিবাণের বিতর্কের আজকের মূল প্রশ্ন, আজকের ব্রহ্মাস্ত্র, সেদিকে নজর রাখবো। আমার আজকের এই বিতর্কের মূল প্রশ্ন, সিপিএম নেতারা নিজেরা জানেন যে তারা আসলে ঠিক কি চান? আমি সমীর পুত্রতুণ্ড পিটিএস নেতার সঙ্গে আবার যোগাযোগ করতে পেরেছি, কথা বলবো। সমীর বাবু, 96 সাল থেকে, আমি জানি না তারও আগে থেকে কিনা, আমি সুন্দরায়ের চিঠির প্রসঙ্গ আনছি না, জরুরি অবস্থা, ইন্দিরা গান্ধীর বিরোধিতার প্রশ্নে জনসংঘের হাত ধরা, কিন্তু আমি যদি সেটা ছেড়েও দিই, আমি বলছি 96 সাল থেকে যে ঐতিহাসিক ভুলের কথা আমরা শুনে আসছি, সে ভুল থেকে কি বেরোতে পেরেছেন সিপিএম নেতারা? আজকে বলছেন বিজয় মূল, কালকে বলছেন মমতার সঙ্গে পশ্চিমবঙ্গে লড়া হবে, দিল্লিতে দোস্তি হবে, আসলে আদৌ কি কিছু হবে? না, আসলে সিপিআইএম তাদের ঘোষিত রাজনৈতিক অবস্থান অনুযায়ী গত 25 বছর যাবৎ তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারছে না যে প্রধান বিপদ কোন শক্তি। 1996 সালে যে কারণে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করতে ওরা রাজি হননি, তখনকার দিনে যদি জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করতে রাজি হতেন কংগ্রেসের সমর্থনে, তাহলে বিজেপির উত্থানই দেশে হতো না, পশ্চিমবাংলায় তৃণমূলের জন্মই হতো না। 96 থেকে 99-এর মধ্যে বিজেপির যে উত্থান হয়েছে তার মদতে তৃণমূল তৈরি হয়েছে। ফলে সিপিআইএম গত 25 বছর ধরে ঠিক করে উঠতে পারছে না যে দেশের সামনে কোন শক্তি প্রধান বিপদ। এবার তারপরে ঠিক করতে হবে তাকে মোকাবেলা কিভাবে করা হবে। সারা দেশে, এত বড় একটা দেশে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বরাবরই ভোট হয়ে এসছে, ভবিষ্যতেও হবে, কিন্তু তার মানে এমন কোনো কৌশল আমি নিতে পারি না যে শক্তিকে প্রধান বিপদ মনে করি দেশে, সেই শক্তিকে পশ্চিমবাংলায় বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা করে দেব, যেটা 19-এর লোকসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস ঐক্য না হওয়ার জন্য বিজেপি দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসছে। এবারের বিধানসভা ভোটে প্রধান বিপদ হিসেবে তৃণমূল বিরোধী প্রচার করার জন্য সিপিএম এবং কংগ্রেস বিধানসভায় প্রতিনিধিত্বের সুযোগ হারিয়েছে। বিজেপি এতগুলো আসন পেয়ে একমাত্র বিরোধী দল হিসেবে দাঁড়াতে পেরেছে। আশা করি তারা যে ভুলগুলো সংশোধন করতে চাইছেন বলে বলছেন প্রকাশ্যে, এটা বলতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে বিজেপি 18টা সিট এবং তা বাড়ানো, এরকম একটা পরিস্থিতির সুযোগ পায়। এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে বিজেপি এখান থেকে কোনো আসনই জয় করতে না পারে। এটা যদি করতে সিপিএম ব্যর্থ হয়, তাহলে সব থেকে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের, দেশের বামপন্থী আন্দোলনের। ফলে দেশে আমি বিজেপির বিরোধিতা করব, পশ্চিমবাংলাটা কি দেশের বাইরে? আর এখানে আমি তৃণমূলকে লড়বো, যে তৃণমূল দেশে বিজেপি বিরোধী লড়াইয়ে একটা গুরুত্বপূর্ণ শক্তি। এসব কোথার থেকে কি সিদ্ধান্ত হচ্ছে আমার মাথায় ঢোকে না। সমীর পুত্রতুণ্ডের মাথায় ঢুকছে না কোথা থেকে কি সিদ্ধান্ত হচ্ছে। আমি আরেকবার নির্মলা বাবুর কাছে যাব, বর্ষিয়ান সাংবাদিক নির্মলা মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছে। নির্মলা বাবু, এতদিন ধরে পলিটিক্স কভার করার অভিজ্ঞতায় আপনার মাথায় কিছু ঢুকছে কি? না, আমার মাথায় ঢুকবে না কেন? একটা জিনিস পরিষ্কার ঢুকছে, সেটা হচ্ছে সারা ভারতবর্ষে যারা অস্তিত্বহীন হয়ে পড়েছে, ধরুন 3টি মাত্র সিট আছে পার্লামেন্টে, ঠিক আছে, এবং সেখানে আগে যেখানে 59 সিটস ছিল সেখানে 3-এ নেমে এসছে, এবং তার মানে 0.56, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর তৃণমূল হচ্ছে 4th লার্জেস্ট পার্টি, 4.4% সিট দখল করে রেখেছে, তাদের 22টা সিট আছে, সব বোঝা যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। প্রশ্নটা আপনি একটু ভালো করে ভেবে দেখুন যে আজকে যদি বেঙ্গল বলে আমি এখানে তৃণমূলের সঙ্গে থাকবো না, ঠিক আছে,
কেরল যে ওই কথাটা বলবে তৃণমূলের সঙ্গে থাকবো, এটা খুব জোর দিয়ে আপনি বলতে পারেন? আমরা চিরকাল কেরল লাইন বেঙ্গল লাইন আলাদা রেখেছি সিপিএমে, এটা জোর দিয়ে বলতে পারেন না। কারণ কেরলে নায়নার সে তো বিজেপিকে টোটালি পর্যুদস্ত করেছে, আর সেখানে কেরল বিজেপি মাত্র 2 না 3টে সিট পেয়েছে। এখানে বিজেপির সংখ্যাগরিষ্ঠ সিটই হচ্ছে তৃণমূল আর কি বলে কংগ্রেস আর সিপিএম থেকে নেওয়া, একটা 29 আর 25। সুতরাং সিপিএম এখানে কোনোভাবেই এটা বলতে পারে না যে আমি এখানে তৃণমূলের সঙ্গে থাকবো, কিন্তু তাদের সমর্থকরা সব চলে যাচ্ছে। আর সব থেকে অবাক কাণ্ড যেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেপে সিপিএম প্রত্যেকবার এই যে নির্বাচনে ওরা লড়ে কেন, কেন্দ্রীয় নির্বাচনগুলোতে লড়ে কেন, যদি মন্ত্রী না হবে? মানুষের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বটা তৈরি হয়ে গেছে। প্রত্যেকবার কোনো না কোনো ধারা দেখিয়ে আমরা এই করতে পারবো না, ও করতে পারবো না, সে করতে, হাজার রকমের কথা বল। এতে আমরা সাংবাদিকরা প্রথম থেকে ভীষণ রকম কনফিউজড। সিপিএম এর সারা দেশে অস্তিত্বের সংকট। কেরল একরকম লাইন নেয়, বেঙ্গল একরকম লাইন নেয়, একজন এক রকম লাইন নেয়। আর সব থেকে আরো যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে বাংলার সিপিএম কথা বলে কোথা থেকে, তার কারণ হচ্ছে ত্রিপুরার একটা আছে, বাংলা থেকে শুধু বিকাশ দা আছে পার্লামেন্টে, বাকি সবই তো কেরালা আর তামিলনাড়ু। এখানে সূর্যবাবু কি বললেন না বললেন কি এসে যায় একেবারে। অনির্বাণ অগ্নিবাণের বিতর্কের শেষ পর্বে চলে এসেছে। আমি সম্পাদির কাছে আরেকবার যাবো। সম্পাদি, আমার শেষ প্রশ্ন, আমি যেটা বলেছিলাম বিরোধীদের যাওয়ার আগে কোনো কানেক্টিভিটি প্রবলেম হচ্ছিল, যে এ রাজ্যের একজন সিপিএম সমর্থক যদি বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হন তাহলে বিজেপি করবেন, আর যদি বিজেপি বিরোধিতায় তার আন্তরিকতা হয় তাহলে অবশ্যই তিনি তৃণমূল করবেন। কেন সিপিএম করবেন রাজ্যে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে লড়াই করে, আর দিল্লিতে গিয়ে সিপিএমের সঙ্গে বা তৃণমূলের সঙ্গে হাত মেলানোর জন্য? না, আমি একটু অন্য লাইনে কথাটা বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই শত্রু যখন দুটো হয়, বিপক্ষে যখন দুজন থাকে, তখন রাজনৈতিক বাইনারিটা গুলিয়ে গেলে খুব মুশকিল হয় মানুষের পক্ষেও চিনে নেওয়াটা। এটা নিঃসন্দেহে সিপিএম এর এখানে ভোট কমে যাওয়ার ক্ষেত্রে একটা অন্যতম কারণ। কিন্তু সিপিআইএম কে তো শুধুমাত্র ওই নিরিখে দেখলে চলবে না। তাদের যে আগেকার ইতিহাস, তাদের যে বামফ্রন্ট সরকারের এত বছর যে ছিলেন, তার ওপর গড়ে ওঠা 34 বছর ধরে গড়ে ওঠা বিভিন্ন ইতিহাসের ভিত্তিতে আমরা তার একটা বিচার করতে পারি। এবং আরেকটা জিনিস মনে রাখার কথা, এখনো পর্যন্ত ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলের থেকে অনেক বেশি সততা আমরা বামপন্থী পার্টিগুলোর ক্ষেত্রে লক্ষ্য করি। আমার সময় যেহেতু শেষ, সম্পাদি এখানে থামাতে হচ্ছে আপনাকে। আমি সৌরভ বাবুর কাছে যাবো। সৌরভ বাবু, সিপিআইএম চায় বিজেপি বিরোধিতা করতে সর্বভারতীয় ক্ষেত্রে, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার পর থেকে সরতে চায় না। আপনার কমেন্ট 30 সেকেন্ড। দেখুন, সিপিএম তৃণমূলকে সমর্থন করবে কি করবে না, এবং সেটা যদি সমর্থন না করে সেটা হিস্টোরিক্যাল ব্লান্ডার না জিওগ্রাফিক্যাল মিস্টেক না স্পেশাল মিস্টেক বা স্পেশাল ব্লান্ডার হবে, সেটা তাদের একান্ত রাজনৈতিক বিচক্ষণতার উপর নির্ভর করবে। জাতীয় স্তরে পরিষ্কার দেখতে গেলে যদি আমরা দেখি, বিজেপি বিরোধী যে সমস্ত জাতীয় যে ইস্যুগুলো রয়েছে, তৃণমূল কংগ্রেস হলো প্রধান রাজনৈতিক দল যে ইস্যুগুলো নিয়ে সরব হয়েছে। ফলে তৃণমূলকে যদি সমর্থন এখানে সিপিআইএম কিংবা বামফ্রন্ট যদি না করে, তারা কেন্দ্রীয় স্তরেও ব্রাত্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির দিক থেকে তারা যদি মনে করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে এবং সেটাই তাদের উচিত, সেখানে তারা সমর্থন করে তাদের। আমি সমীর বাবুর কাছে যাই, সময় যেহেতু শেষ। সমীর বাবু, বিজেপি বিরোধিতার প্রশ্নে সত্যিই যদি আন্তরিক হয় সিপিআইএম বা বাম দলগুলি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে রাখা বা তার বিরোধিতা করা আর যুক্তিযুক্ত মনে হয় কি? ব্যাপার হচ্ছে, দেশে এখন বিজেপি সহ কেউই অর্ধেকের বেশি মানুষের সমর্থন নিয়ে জেতার অবস্থায় নেই। বিজেপি সিঙ্গল লার্জেস্ট পার্টি, অ্যাবসলিউট মেজরিটি পার্লামেন্টে আছে, ভোটের বিচারে অ্যাবসলিউট মেজরিটি নেই। তারা চেষ্টা করছে কি করে নিজের শক্তি ধরে রাখা যায়। বিরোধীদের কাজ হবে বিজেপি বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা। আমাদের এই অভিজ্ঞতা আছে যে তার ভিত্তিতে কংগ্রেসকে পরাস্ত করা সম্ভব হয়েছিল, তার ভিত্তিতে বিজেপিকে আটকানো সম্ভব হয়েছিল। কাজেই আজকে কার কপারসেন্ট ভোট, এগুলো দেখতে গেলে আলটিমেটলি লাভ হবে বিজেপির। বেশ, দেখতে হবে বিজেপি বিরোধী শক্তিগুলোকে কি করে ঐক্যবদ্ধ করা যায়। কাছে যাব। বিজেপির তরফ থেকে রয়েছেন কিয়া।
একটা আন্তরিক প্রশ্ন, আমি কিছুটা হলে পলিটিক্সের বাইরে বেরিয়ে একটা আন্তরিক উত্তর চাই। বামপন্থীদের বিশেষ করে সিপিএমের সরাসরি সহযোগিতা সমর্থন আপনারা পেয়েছেন ৭৭-এ একবার, ৮৯-এ আরেকবার, প্রত্যক্ষ না হলেও পরোক্ষ সহযোগিতা পেয়েছেন ৯৬-এ প্রধানমন্ত্রিত্ব প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে। এবার আরও একবার সেই সহযোগিতা আপনাদের এ রাজ্যে সংগঠন আরেকটু বাড়াতে সাহায্য করবে বলে মনে হয়? প্রথমত আপনাকে জানিয়ে দিই, যে দল কার্যত এখানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তাদের কোনো অস্তিত্ব নেই, ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যারা অস্তিত্ব সংকটে ভুগছেন তাদের নিয়ে আমরা একটু আলোচনা করতে রাজি নই। আমার বরং খুব ইন্টারেস্টিং একটা দেখার বিষয় আছে, সেটা আপনি যেটা বলেন রাজনৈতিক আঙ্গিকের বাইরে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে পর্যদস্ত করে বা সিপিএম এর সেই জগদ্দল পাথরটিকে সরিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, এখন তিনি কি সেই সিপিএম এর হাত ধরে আবার তাহলে একই জিনিস সেই তিনি তাহলে তার নিচুতলার কর্মীদের সঙ্গে গদ্দারিটা করবেন? সেটা বরং দেখার জন্য আমি অপেক্ষায় আছি। কেয়া ঘোষের কথার পরিপ্রেক্ষিতে আমি নির্মলাবাবুর কাছে যাব। নির্মলাবাবু, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে এবং সিপিএম এর দিক থেকেও আসল সমস্যাটা কি এখানেই, যেটা কেয়া বলছিলেন, থিসিস আর অ্যান্টিথিসিস মিলে গেলে সৃষ্টি উচ্ছন্ন যেতে পারে? সিপিএম এর হাতটা কোথায় দেখাতে পারবেন? মমতা খুঁজে পাবে না। যে হাত দিয়ে মমতাকে 11 বার আক্রমণ করে অন্তত 4 বার মেরে ফেলার প্ল্যান হয়েছিল আমার চোখের সামনে, আমি দেখেছি, সেই হাতটা মমতা ধরবে? এটা এর থেকে আর অবাস্তব চিন্তা কিছু হতে পারে? সুতরাং এই ধরনের কথাবার্তার কোনো মানে হয় না। আজকে ওরা নিশ্চিহ্ন হয়ে গেছে, ওরা আর কোথাও নেই, একদম মিউজিয়াম পিস যাকে বলে তাই হয়ে গেছে। আর ওদের নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আপাতত ভাবনা চিন্তার অবসান ঘটাচ্ছি, বিতর্কেরও অবসান ঘটাচ্ছি। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। কেয়া ঘোষ, সৌরভ হালদার, শম্পা সেন, সমীর পুততুণ্ড এবং নির্মল মুখোপাধ্যায়, অনেক ধন্যবাদ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব শেষ করছি। আপনারা আমাদের ছেড়ে যাবেন না, তার কারণ এরপরেই দিনের সেরা ব্রেকিং নিউজগুলো, এই মুহূর্তে সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি ফিরে আসবো। সব থেকে বড় যে খবরটি আপনাদেরকে দেব, কেন্দ্রীয় মন্ত্রী সদ্য নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় রদবদলের পর যিনি এ রাজ্য থেকে ক্রীড়া এবং যুব কল্যাণ সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি প্রতিমন্ত্রী হয়েছেন, সেই নিশীথ প্রামাণিক 35 বছর বয়সে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়ে রেকর্ড গড়া, নজির গড়া নিশীথ প্রামাণিক নাকি আদৌ ভারতের নাগরিকই নন, এমনই গুরুতর অভিযোগ সামনে আনলেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি। এবং শুধু সামনে আনা নয়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে চিঠি লিখেছেন। রিপুন বোরা, অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি, তার দাবি, তার অভিযোগ, নিশীথ প্রামাণিক ভারতের নাগরিক নন। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রেনেসা। রেনেসা, তোমার কাছ থেকে জানতে চাইবো এই সম্পর্কে বিস্তারিতভাবে, ঠিক কি অভিযোগ রিপুন বোরার? একদমই অনির্বাণ, তুমি যেমনটা বললে, তোমাকে আরও একবার জানিয়ে দিই, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রিপুন বোরা একটি বিস্ফোরক দাবি করেছেন, অভিযোগ করছেন, যেখানে নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে নিশীথ প্রামাণিক, তার এটা দাবি যে আসলে নিশীথ প্রামাণিক একজন বাংলাদেশি, এবং পাশাপাশি তিনি যে দাবি করেছেন একটি জায়গারও নাম তিনি বলেছেন যে গাইবান্ধা জেলার হরিনাথপুর, বাংলাদেশের গাইবান্ধা জেলা, আমরা জানি সেখানকার হরিনাথপুরের অ্যাকচুয়াল বাসিন্দা হচ্ছেন নিশীথ প্রামাণিক, যিনি কম্পিউটার কোর্স করতে, কম্পিউটারের ডিগ্রি অর্জন করতে এ রাজ্যে এসেছিলেন, পশ্চিমবঙ্গে এসেছিলেন, এবং তারপরে ডিগ্রি সম্পূর্ণ করার পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগ দেন। এই বিষয়ে এখানেই তিনি থেমে থাকেননি, তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি কয়েকটি সংবাদ মাধ্যমকে কোট করেছেন এবং কোট করে তিনি এই বিস্ফোরক দাবি করেছেন, এবং তিনি বলছেন যে আসলে সংসদে যে নামের পাশে বা নিজের নাগরিকত্ব বিষয়ে যে কলম থাকে সেখানে তিনি ভুল তথ্য দিয়েছেন, নিশীথ প্রামাণিক ভুল তথ্য দিয়েছেন, এমনই অভিযোগ করেছেন রিপুন বোরা। এবং রিপুন বোরা এটাও বলেছেন যে এই বিষয়ে যাতে তদন্ত করা হয়। তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন রেনেসা, রিপুন বোরা যে অভিযোগটি এনেছেন তা শুধুমাত্র গুরুতর নয়, তা রাজনৈতিকভাবেও বেশ সূক্ষ্ম এবং যথেষ্ট রকমের বিজেপির জন্য অস্বস্তিকর। যারা গোটা দেশে এবং বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে সরব, বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে এই রাজ্যে এসে, পশ্চিমবঙ্গে এসে বা উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য রাজ্যে গিয়ে সহজেই কেউ নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন বা নাগরিক নয় অনুপ্রবেশকারী হিসেবে থেকে যাচ্ছেন, এমন অভিযোগে সবচেয়ে সরব বিজেপি। সেই বিজেপির তরফ থেকে বিজেপির পক্ষ থেকে যিনি সাংসদ হয়েছেন এবং রেকর্ড বয়সে নজির গড়ে
যিনি 35 বছর বয়সে মাত্র স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন, সেই নিশীথ প্রামাণিককেই এক কথায় একরকম অনুপ্রবেশকারী বলে অভিযোগ করছেন রিপুন বোরা। নিতান্ত রাজনৈতিক অভিযোগ করবার জন্য করছেন, রাজনৈতিকভাবে অস্বস্তিতে ফেলার জন্য করছেন, নাকি এর কোনো বাস্তবতা আছে? বিজেপি সূত্রে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? দেখো, এই বিষয়ে এখনো কোনো রিয়াকশন আমরা পাইনি, কিন্তু যখন আমরা রিয়াকশন পাবো এই বিষয়ে অবশ্যই সেটা জানাবো। কিন্তু একটা বিষয় নিঃসন্দেহে, যেটা তুমি বললে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শুধুমাত্র এ রাজ্যের পরিপ্রেক্ষিতে নয়, 2024-এর যে ভোট, সেই ভোটকে সামনে রেখেও যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা তৃতীয় ফ্রন্ট গড়ার উদ্যোগ চলছে, এবং সেখানে কংগ্রেসের কি ভূমিকা হবে, কংগ্রেস কি প্রথমের সারিতে আগের মতো থাকবে কি থাকবে না, কারণ তাদের যে নাম্বারস রয়েছে সেইটা নিয়ে যখন জোর চর্চা চলছে, সেই সময় এই রকম একটা বিতর্ক এবং সেই বিতর্কের যে চিঠি, সেটাকে চিঠির আকারে একেবারে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া, এটা একেবারেই কংগ্রেসের তরফ থেকে বিজেপির দিকে একটা বিজেপির কোর্টে বল ঠেলে দেওয়ার মতোই বিষয়। এবং যদি এ রাজ্যের পরিপ্রেক্ষিতে বলো, তাহলে তো নিঃসন্দেহেই এমন একটা জায়গা থেকে, এমন একটা বয়সে নিশীথ প্রামাণিক উঠে এসেছেন এবং সোজা তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন, সেই জায়গা থেকে একেবারে বিজেপির কোর্টেও কিন্তু বল ঠেলে দেওয়া হলো রাজ্যের পরিপ্রেক্ষিতেও। আমি রেনেসা তোমার কাছে আরেকটি বিষয় একটুখানি স্পষ্ট করতে চাইবো। রিপুন বোরার এই অভিযোগ, তিনি কিন্তু একটি সাধারণ অভিযোগ, সাধারণভাবে কোনো টেলিভিশন ক্যামেরার সামনে অভিযোগ শুনে দেওয়ার জন্য করেননি। তিনি নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রীকে সরাসরি চিঠি লিখেছেন এবং তিনি নিশীথ প্রামাণিক কোথাকার বাসিন্দা, কিভাবে এদেশে এলেন, এই যে এত ডিটেইল অভিযোগ করেছেন তিনি চিঠিতে, এর সঙ্গে কোনো প্রমাণ সেই অর্থে তিনি দাখিল করেছেন যার দ্বারা তার অভিযোগের সত্যতা প্রমাণ হয়? দেশের প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। আমি অনির্বাণ প্রথমেই বললাম যে একটা বিষয়, তিনি কয়েকটা সংবাদ মাধ্যমকে কোট করেছেন এবং সেই কোট করে তিনি বলেছেন যে আমি কয়েকটি সংবাদ মাধ্যম থেকে আমি জানতে পেরেছি, কোট আনকোট ঠিক এইভাবেই তিনি বলেছেন প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন তাতে, যে আমি জানতে পেরেছি যে নিশীথ প্রামাণিক আসলে বাংলাদেশের বাসিন্দা এবং পরে তিনি পড়াশোনা করার জন্য, কম্পিউটারে কোর্স করার জন্য এ রাজ্যে এসেছিলেন। এবং তিনি সঙ্গে এটাও বলেছেন যে যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে এটা সাংঘাতিক অপরাধ, এবং আপনি দেখুন, প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন আপনি দেখুন এই ঘটনার যাতে তদন্ত হয় এবং আসলে নিশীথ প্রামাণিক কোথাকার বাসিন্দা সেটা সামনে আসা দরকার, এ কথাও কিন্তু রিপুন বোরা জানিয়েছেন। আপাতত তোমাকে ধন্যবাদ রেনেসা। আমরা কথা বলছিলাম, আমার সঙ্গে ছিলেন রেনেসা নিউজ রুম থেকে। রেনেসা জানাচ্ছিলেন যে রিপুন বোরা অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি অত্যন্ত গুরুতর একটি অভিযোগ এনেছেন। এদেশের সদ্য কয়েকদিন আগে ঘটে যাওয়া নরেন্দ্র মোদী মন্ত্রিসভার যে রদবদল সদ্য সমাপ্ত, সেই রদবদলের পর যিনি নজির গড়ে 35 বছর বয়সে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক, তিনি নাকি আদৌ ভারতের নাগরিকই নন। কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্টকে উল্লেখ করে প্রধানমন্ত্রীকে সরাসরি চিঠি লিখেছেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বোরা। আমি চোখ রাখবো আমাদের পরবর্তী ব্রেকিং নিউজে। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের 3 জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর থেকে প্রত্যেক দিন নতুন নতুন তথ্য সামনে আসছে। কলকাতায় জেএমবি জঙ্গিকাণ্ডে এবার আরও একটি চাঞ্চল্যকর তথ্য। জেএমবি জঙ্গিকাণ্ডে সর্বশেষ যিনি গ্রেফতার হয়েছেন তিনি ভিন দেশের শ্রমিক সরবরাহের নামে আসলে জঙ্গি সাপ্লাই করতেন লালু, এমনটাই অভিযোগ উঠে আসছে। আমি বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারীর সঙ্গে কথা বলে। পিঙ্কি, তোমার কাছ থেকে জানতে চাইবো বিস্তারিতভাবে এই নতুন উঠে আসা অভিযোগ সম্পর্কে, গুরুতর অভিযোগ। দেখো, এই যে লালু কিংবা বলা যেতে পারে রাহুল সেন, যার ব্যাপারে জানা যাচ্ছে উত্তর 24 পরগনার বারাসতের বাসিন্দা, তার একটি ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যবসা ছিল। এখান থেকে তদন্ত শুরু করেন এসটিএফ এর আধিকারিকরা এবং তদন্ত করতে গিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইম্পোর্ট এবং এক্সপোর্ট ব্যবসার পিছনে সে কিন্তু আসলে শ্রমিক সরবরাহের নাম করে জঙ্গি সরবরাহ করত। কীরকম ভাবে তোমাকে জানিয়ে রাখবো যে এই ইম্পোর্ট এবং এক্সপোর্টের এখানে তার অফিস থেকে বেশ কিছু ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড তৈরির মেশিনপত্র পাওয়া গিয়েছে এবং মনে করা হচ্ছে বাংলাদেশ থেকে শ্রমিক এখানে এনে সেই শ্রমিকের মধ্যেই জঙ্গি লুকিয়ে রাখতো এবং সেই জঙ্গিদেরকে পাচার করা হতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে এবং অবশ্যই স্পেশালি আরবিয়ান কান্ট্রিগুলোতে, আরবের বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু মধ্যপ্রাচ্যের এবং সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু এখান থেকে জঙ্গি সাপ্লাই করা হতো। এবং আল আমিন, যে নামটা আমরা বারংবার শুনে এসেছি, জামাত জঙ্গি আল আমিন, যে বাংলাদেশে বসে পুরো এই যে চক্রটাকে, পুরো জঙ্গি কার্যকলাপ কন্ট্রোল করতো,
তার সঙ্গে সরাসরি যোগ ছিল এই লালুর, এবং তারই নেতৃত্বে তারই কথায় কিন্তু বরাত নিয়েছিল জঙ্গি সাপ্লাইয়ের। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, হৃদয় সেন নামে যে নামটা উঠে আসছে বাড়িতে যে ছিল, আসলে কিন্তু হৃদয় সেন নয়, সে হৃদয় বা ওরফে আনোয়ার আলী, যে কিন্তু জামাত জঙ্গি বাংলাদেশের এবং ডাকাত সর্দার বলে জানা যাচ্ছে। তার সঙ্গেও একাধিকবার বাংলাদেশে গিয়ে দেখা করেছিল এই লালু, এবং তারপরই বরাতটা সে পায়, এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আপাতত তোমাকে ধন্যবাদ পিঙ্কি, তুমি এই ইনভেস্টিগেশনের দিকে নজর রাখো এবং নতুন নতুন যে তথ্য আরো পাওয়া যায় আমরা নিশ্চিতভাবে আমাদের দর্শকদেরকে জানাতে থাকবো। জেএমবি জঙ্গিকাণ্ডের সর্বশেষ গ্রেফতার লালু, সে আসলে বিদেশে শ্রমিক সরবরাহের নামে জঙ্গি সাপ্লাই, অর্থাৎ জঙ্গিদেরকে ট্রেন করতে পাঠানো অথবা বিভিন্ন নাশকতামূলক কাজে এদেশ থেকে জঙ্গিদেরকে ট্রেন করে বা বাংলাদেশের মাধ্যমে জঙ্গিদেরকে ট্রেন করে নিয়ে এসে বিদেশে পাঠানোর কাজ করতে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে তদন্তের মাধ্যমে। রাহুল সেন ওরফে লালু সম্পর্কে নতুন তথ্য আপনাদেরকে জানালাম। এরপরেই চোখ রাখবো পরবর্তী ব্রেকিং নিউজে। বাস চলাচল নিয়ে এই মুহূর্তে কার্যত লকডাউনের যাবতীয় শিথিলতা সামনে আসার পরও কিন্তু রীতিমতো সমস্যার মধ্যে, দুর্ভোগের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। আর সেই দুর্ভোগ কাটার এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তার কারণ বাস ইউনিয়নগুলি আজকেই বৈঠকে বসেছিল এবং তারা এখনো পর্যন্ত অনড় যে ভাড়া না বাড়ালে বাস পরিষেবা স্বাভাবিক করা সম্ভব নয়। তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি জানিয়েছে বাস সংগঠনগুলি? অনির্বাণ, দেখো, তুমি একটা কথা বললে যে বাস দুর্ভোগ কাটা, অর্থাৎ বাস দুর্ভোগের শেষ হওয়ার কিন্তু কোনো লক্ষণ নেই, উল্টে এই দুর্ভোগ ক্রমশ যে বাড়তে চলেছে সেটা কিন্তু বোঝা গেল আজকে যে বাস সংগঠনগুলোর যে বৈঠক ছিল সেই বৈঠক থেকে। সেই বৈঠক অনুযায়ী যদি দেখা যায় তাহলে বাস সিন্ডিকেটগুলোর পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে যদি ভাড়া বাড়ানো না হয় তাহলে ক্রমবর্ধমান যে জ্বালানির মূল্য, আনুষঙ্গিক খরচ, এই সমস্ত কিছুকে কিন্তু সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না, এবং সেক্ষেত্রে বাস শিল্পের কিন্তু স্বাভাবিক মৃত্যু ঘটবে। অর্থাৎ বাস শিল্প, যেই শিল্পটা বলা যেতে পারে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে প্রতিদিনকার জীবন তার সাথে জড়িয়ে রয়েছে, সেই শিল্পটাই কিন্তু ধ্বংসের মুখে। এটা কিন্তু দাবি বাস সিন্ডিকেটের যারা কর্তারা রয়েছেন তাদের। তারা জানাচ্ছেন যে তারা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করে আসছেন 2018 সাল থেকে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাস ভাড়া বাড়েনি, এবং এই অবস্থায় দাঁড়িয়ে লকডাউনের মধ্যে তাদেরকে যদি বাস ভাড়া না বাড়ানো হয় অবিলম্বে, তাহলে কিন্তু বাসের যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু বন্ধ করে দিতে হবে। শুধু বন্ধ করে দেওয়া নয়, তাদের যেটা দাবি যে বাস যে মালিকেরা রয়েছে তাদের পক্ষে কিন্তু আর বাসকে রাস্তায় নামানো সম্ভব হবে না, এবং এই জন্য কিন্তু আবারও তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন। আগামী সোমবার কি মঙ্গলবার তারা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি দেবেন, চিঠি দিয়ে তাদের অবস্থার কথা বলবেন এবং তাদের যে দাবি বাস ভাড়া বাড়ানো হোক সেই দাবিও কিন্তু জানাবেন। তোমাকে ধন্যবাদ অর্ণব। অর্থাৎ যে কথা বলছিলাম, এই মুহূর্তে সাধারণ মানুষের বাস দুর্ভোগ কাটার সম্ভাবনা নেই। ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে বাস মালিক সংগঠনগুলি, এবং তাদের স্পষ্ট কথা, যেভাবে জ্বালানির দাম বেড়েছে এবং জ্বালানির দাম কমার এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই, বরঞ্চ প্রতিদিন আরও বাড়ার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বাস ভাড়া না বাড়ালে তারা কোনোভাবেই পরিবহন সমস্যার সমাধান করতে পারছেন না। বাস সাধারণ মানুষের জন্য স্বাভাবিক পরিষেবা দেবে এমনটা সম্ভব হচ্ছে না। পরবর্তী ব্রেকিংয়ে চোখ রাখবো এ রাজ্যের জন্য একটা নতুন খবর এবং নিশ্চিতভাবে ভালো খবর। মাতৃভাষা, মাতৃদুগ্ধ, এই কথা আমরা ছোট থেকে শুনে অভ্যস্ত, কিন্তু যে স্বপ্ন স্বাধীনতার আগে থেকে এ রাজ্যের বলা ভালো দেশের বিজ্ঞানীরা দেখেছেন, বাঙালি বিজ্ঞানীরা দেখেছেন, তা অবশেষে সফল হতে চলেছে। ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রম এবার মাতৃভাষায়। 8টি রাজ্যে 14টি ইঞ্জিনিয়ারিং কলেজে এই নতুন নীতি চালু হতে চলেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এই প্রথম এ রাজ্যে একটি কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, বাংলা ভাষাতেও পঠন পাঠনের সুবিধা মিলতে চলেছে। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন। ভাস্কর, স্বাধীনতার আগে সত্যেন্দ্রনাথ বসু এই স্বপ্নটি দেখেছিলেন, তার সঙ্গে আরও বিজ্ঞানীরা যারা আমাদের দেশের জন্য, আমাদের স্বাধীনতার জন্য পর্যন্ত তাদের অবদান রেখে গিয়েছেন, এবং যে অবদান এক কথায় বলা ভালো ভাঙিয়ে আমরা স্বাধীনতার পরও অনেক দিন খেয়েছি, মানে বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি করেছি। সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, যারা প্রত্যেকে চেয়েছিলেন মাতৃভাষায় বিজ্ঞান চর্চা হোক, আজ বোধহয় তাদের স্বপ্ন সফল করবার ক্ষেত্রে, পূরণের ক্ষেত্রে একটা নতুন দিন এলো।
একেবারে অনির্বাণ, দেখো নিঃসন্দেহে একটা ফিল গুড খবর, কারণ মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং পড়া যাবে। AICTE তারা অনুমোদন দিয়েছে যে একাধিক ইঞ্জিনিয়ারিং কলেজে মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং পড়া যাবে, যার মধ্যে এই রাজ্যের একটা কলেজও কিন্তু রয়েছে, হুগলির পলিটেকনিক ইনস্টিটিউট। সেই কলেজে একটি বিভাগে কিন্তু মাতৃভাষা অর্থাৎ বাংলাতে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ মিলবে। 60টি আসন থাকছে এবং সেই 60টি আসনে ভর্তি হয়ে পরীক্ষার্থীরা তারা কিন্তু বাংলা ভাষাতে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ইতিমধ্যেই কিন্তু এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং শুধুমাত্র বাংলা ভাষা নয়, আরও একাধিক রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আমরা যাকে বলি, অর্থাৎ কন্নড় বা তামিল বা তেলেগু, এই ধরনের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ সেই মাধ্যমে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়া যাবে। এবং এই যে শিক্ষাবর্ষ, চলতি শিক্ষাবর্ষ থেকেই কিন্তু এই সিদ্ধান্ত লাগু করা হবে। এবং নিঃসন্দেহে তুমি যেমনটা বলছিলে, একটা সময় বাঙালি বিজ্ঞানীরা চেয়েছিলেন যে এই বাংলা ভাষায় যারা কথা বলেন, যারা বিজ্ঞান চর্চা করতে চান, তারা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করুন, এবং কোথাও একটা গিয়ে সেই স্বপ্ন আংশিকভাবে হলেও কিন্তু সফল হয়েছে, এমনটা বলা যায়। একেবারেই ভাস্কর, অর্থাৎ স্বাধীনতার 75 বছর পূর্তির মুখে 250 বছরের কলোনিয়াল হ্যাংওভার কাটার দিকে একটা পদক্ষেপ, ছোট হলেও একটা পদক্ষেপ। অন্তত একটি কলেজে রাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ মিলতে চলেছে মাতৃভাষায়। আরও এমন কলেজ বাড়ুক, শুধু বাংলায় নয়, এদেশের সমস্ত মাতৃভাষায় বিজ্ঞান এবং প্রযুক্তি চর্চার সুযোগ খুলে যাক। 250 বছরের কলোনিয়াল হ্যাংওভারের দিন শেষ হোক, এই আশা রেখে অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। এরপর সরাসরি চোখ রাখুন সোজাসুজি সনায়।